সদ্য বিএনপি হয়ে উঠলে কি হয় আসলে অনেক আপনি তো প্রতিটা টক শোতে একই কথা বলছেন। সদ্য বিএনপি হয়ে ব্যাখ্যাগুলোর আপনি উত্তর দিতে পারেন। আমি দিব প্রচুর সার্ভ করতে হয়, কারণ দৃষ্টি ফোকাস আনার তো এটা তো একটা প্রক্রিয়া আসলে। বিএনপির 31 দফা, এখন তো উনি বিএনপি করে, আমি শিওরলি উনি 31 দফা পড়ছে কিনা আমি জানি না। কে প্রতারণা করতেছে ভাই? সবাই প্রতারক এখানে, যারাই বিএনপিতে নাই সবাই প্রতারক, খালি বিএনপি একমাত্র ফেরেস্তা। আর এই ফেরেস্তা কুলের প্রধান ফেরেস্তা হচ্ছেন যিনি এখন আইনের ব্যাখ্যা বিবৃতি দিয়ে বেড়ান। মানুষের তো খায় দেয় কোনো কাম কাজ নেই, মানুষ প্রত্যেকদিন বিপ্লব ঘটাবে। মানে তারেক রহমান নির্বাচনের আগ পর্যন্ত উনি সংবিধান জানতেন না, নির্বাচনের দিন উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারপর সংবিধান তার উপর নাজিল হয়েছে, এরপর তিনি সবকিছু জেনে গেছেন সংবিধানের। যেই অবস্থা ঘটানো হয়েছে সংসদে, জুলাইয়ের মতো আর একটা গণ অভ্যুত্থানের মতো একটা কিছু ঘটে যাওয়ার কথা ছিল। আপনি তাই তো বলেছেন। আপনার কি মনে হয়, এই প্রশ্নটা এখন অনেকেই করেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এই সংস্কার নিয়ে মানুষের মধ্যেও যে এক ধরনের শকিং একটা ব্যাপার ছিল, মানে অন্তর্বর্তী সরকার আসার পরও এই দেশের দুর্নীতি, এই দেশের অনিয়ম, এই দেশের সরকার গঠন কিংবা সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যে অবস্থা, মানুষকে আবার মাঠে নামতে পারে? দেখেন প্রসেস, মানে প্রবলেমটা হচ্ছে এটা একটা রেটরিক। মানুষ মাঠে নামতে পারে কিনা এই প্রশ্নের উত্তরটা খুবই ডিফিকাল্ট টু অ্যান্সার। মানুষ তো ভাই, মানুষের তো খায় দেয় কোনো কাম কাজ নেই, মানুষ প্রত্যেকদিন বিপ্লব ঘটাবে, সেটা তো করবে না মানুষ। আমি বলেছি যে এটার ইম্প্যাক্ট কি, ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আমি আপনাকে এই শব্দটা উচ্চারণ করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখেন এই যে রাশেদ ভাই, মানে সদ্য বিএনপি হয়ে উঠলে কি হয় আসলে অনেক সার্ভ। আপনি তো প্রতিটা টক শোতে একই কথা বলছেন। সদ্য বিএনপি হয়ে ব্যাখ্যাগুলোর আপনি উত্তর দিতে পারেন। আমি দিব প্রচুর সার্ভ করতে হয়, কারণ দৃষ্টি ফোকাস আনার তো এটা তো একটা প্রক্রিয়া আসলে। তো রাশেদ ভাইকে এই কষ্টটা করতে হচ্ছে, আমি বুঝি, এর আগেও আমি বলেছি, বুকে পাথর চাপা দিয়ে অনেক কথা বলতে হয়। দেখেন প্রতারণা শব্দটা বলছে না, প্রতারণা। বিএনপির 31 দফা, এখন তো উনি বিএনপি করে, আমি শিওরলি উনি 31 দফা পড়ছে কিনা আমি জানি না, যদি পড়ে থাকে উনাকে আমি একটু প্রশ্ন করি, 31 দফার প্রথম দফা কি? না সেই না, আমি উত্তর দেওয়া লাগবে না ফারাবি ভাই, উত্তর দেওয়া লাগবে না, আমি এরকম বিব্রত কাউকেই করতে চাই না। 31 দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। প্রতারণা, আপনি শব্দটা উচ্চারণ করলেন না, কে প্রতারণা করতেছে ভাই? সবাই প্রতারক এখানে, যারাই বিএনপিতে নাই সবাই প্রতারক, খালি বিএনপি একমাত্র ফেরেস্তা। আর এই ফেরেস্তা কুলের প্রধান ফেরেস্তা হচ্ছেন যিনি এখন আইনের ব্যাখ্যা বিবৃতি দিয়ে বেড়ান। তারাই 31 দফায় বলেছেন তারা কি করবেন? স্বাধীন সংস্কার কমিশন করবেন। তাহলে স্বাধীন সংস্কার কমিশন, সংস্কার শব্দটা তারা নিয়ে আসছিলেন না, তাহলে ধরেন আমারটা মানলেন না, আমারটা মানতে তো সমস্যা না। এই স্বাধীন সংস্কার কমিশন কি সংসদের বাইরে গিয়ে হতে পারে না? হইতে পারে, কিন্তু তিনি তো, তারা কি বলছেন? তারা বলছেন ক্ষমতায় গিয়ে 31 দফা বাস্তবায়ন করবেন। উত্তর তো তারা দিচ্ছেন, আপনি প্রশ্ন করতেছেন, তারাই উত্তর দিচ্ছেন। এখন তাদের উত্তর, এখন তাদের প্রবলেমটা কি হলো? তাইলে তারা নিজেরাই সংস্কার কমিশন গঠন করার কমিটমেন্ট করলেন। আরেকটা কমিটমেন্ট 31 দফায় আছে, সেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ এবং নির্দলীয় নিয়োগ প্রদান করা হইবে। তারপর তো আমরা অনেক নিরপেক্ষ নিয়োগ প্রদান করা দেখলাম। কাজী দেখেন দুইটা সিচুয়েশন এক না রাশেদ ভাই, আপনি জানেন, অযথা যুক্তি দিয়েন না। আমি ব্যাখ্যা দিই, একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে একটা রাষ্ট্রে, পুরোটা ক্রাইসিস, 300 এমপি পালাই গেছে, একটা জায়গায় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে লোকাল কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় ফাংশন করতেছে না। ওই সিচুয়েশন আপনি নির্বাচন করে 300 আসনে আপনি সংসদ গঠন করছেন, দুই সিচুয়েশন এক। ভাই অযথা প্রশ্ন করেন না, একটু বলতে দেন। আসেন এরপর প্রসঙ্গটা কি আসছে? প্রসঙ্গটা হচ্ছে গণভোট। দেখেন প্রবলেম ওইটা না, প্রবলেম হচ্ছে এক মুখে দুই কথা। আপনি এই সংসদে দ্বারাই বলতেছেন গণভোট আমরা অধ্যাদেশ বাতিল করতেছি, গণভোটের রেজাল্ট আমরা মেনে নিচ্ছি, রাশেদ ভাই যেটা বললেন, তাই না? আবার আপনি বললেন যে এই গণভোটের আদেশ না অধ্যাদেশ, এটা তিনি কোনোটাই কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না এখন কিছুই। মানে এটা কি, মানে কেমন ইফেক্ট? একদিন আগে আপনি সব জানতেন, সবকিছু আপনি বুঝতেছিলেন, আপনার সময় বলেন, সুযোগ পাবেন, কোনো সমস্যা নাই। ভুল গেলে মানুষ জাজমেন্ট করবে, এখানে আরো বিজ্ঞ আলোচকরা আছে, তারা আমাকে কারেকশন করুক, আই হ্যাভ নো ইস্যু। যতটুকু শুনছি ততটুকু বলি। শোনেন কি হইলো, বললেন তিনি মানে একদিন আগে সবকিছু যেটা বলতেছিলাম তার ব্যাখ্যা আছে, আমি রেকর্ড শোনাবো আপনাকে যদি পরবর্তী টাইমে সুযোগ পাই। তিনি কি বলছেন শোনেন, একদম ক্লিয়ার। তিনি প্রথমত তো 5 অক্টোবরের আলোচনা আপনি দেখেন, তিনি কিভাবে তাকে যখন সংস্কার কমিশনের প্রশ্ন করা হয়েছে, খেয়াল করেন, সংস্কার কমিশনে ওপেন কোশ্চেন রাইজ করা হয়েছে যে এই গণভোট কি সংবিধান সিদ্ধ হবে? বিকজ আপনারা জানেন যে 15 সংশোধনীর মাধ্যমে কিন্তু গণভোট কিন্তু বিলুপ্ত করা হয়েছিল। সরি 15 বা আমি এক্স্যাক্টলি আমি সংশোধনীটা আমার মনে নেই, বাট সংশোধনীর মাধ্যমে এনে আওয়ামী লীগ সরকার গণভোটের প্রক্রিয়াকে বাতিল করা হয়েছিল। তখন সালাউদ্দিন ভাইয়ের উত্তর আছে, আপনি শুনেন। সালাউদ্দিন ভাই বলছিল যে এই গণভোট করা যাবে না,
এই মর্মে কি সংবিধানে কোনো কথা বলা হইয়াছে? তার মানে যদি গণভোট করা যাবে না এই কথা বলা না হয়ে থাকে, তাহলে গণভোট করা যাবে, এটা তার মুখশ্রিত কথা। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট আসেন, তিনি আরেকটা সেমিনারে রাজনৈতিক বক্তব্য না, পলিটিক্যাল রেটরিক ডিফারেন্ট, বাট ওয়েন ইউ টক ইন সেমিনার তো মোর পেপার ওয়ার্কস না, সেমিনারে তার বক্তব্য, তিনি বলেছেন এই গণভোট যদি সংগঠিত হয়, এই গণভোটের জাস্টিফিকেশন হচ্ছে আর্টিকেল 7, যেটা সাধারণ মানুষের, সাধারণ জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি, যেটা সংবিধানকে সুপারসিড করে। খেয়াল করেন, এটা আমার সংবিধান আপনার সংবিধানের ম্যাটার না, পৃথিবীর যে কোনো সংবিধান, সেই সংবিধানের নৈতিক মৌলিক ভিত্তি হচ্ছে যে রাষ্ট্রের জনগণ। এটা একটা সাদা পেপার, জনগণ যদি বলে এটা সংবিধান, এটা সংবিধান, কিছু লেখা থাকবে না থাক। এটা যদি জনগণ বলে সংবিধান না, এটা সংবিধান না। এটা হচ্ছে আর্টিকেল 7। সালাউদ্দিন ভাইয়ের মন্তব্য, আর্টিকেল 7 এর দ্বারা তিনি বললেন যে এই গণভোট জাস্টিফাইড আর্টিকেল 7 বেসিসে। তারপর তিনি কি বললেন শোনেন, খেয়াল করে, এটা আমি শোনাবো রেকর্ড যদি তোকে আপনারা শুনতে চান। তিনি বললেন যদি এই গণভোট সংগঠিত হয়, অনুষ্ঠিত হয়, এই গণভোটের রেজাল্ট বাস্তবায়নের জন্য আগামীতে যেই পার্লামেন্ট গঠিত হবে সেই সংসদ সদস্যরা বাধ্য থাকবে, এটা তাদের উপর একটা বার্ডেন থাকবে যে তারা এই গণভোটের যে গণভোটের যে রেজাল্ট আসছে, রেজাল্ট তারা বাস্তবায়ন করবে। তাহলে এই যে বক্তব্যগুলো, তারপর তারেক রহমানের বক্তব্য আপনি নিশ্চয়ই শুনছেন। তার আগে কি তারেক রহমান জানতেন না? মানে তারেক রহমান নির্বাচনের আগ পর্যন্ত উনি সংবিধান জানতেন না। নির্বাচনের দিন উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তারপর সংবিধান তার উপর নাজিল হয়েছে, এরপর তিনি সবকিছু জেনে গেছেন, সংবিধানের, বিএনপির সবাই সবকিছু জেনে গেছে, তার একদিন পর্যন্ত তারা কিছু জানতো না। তারপর তারা জানলেন, জেনে এখন ব্যাখ্যা দিলেন যে তিনি কিছুই বুঝে উঠতে পারতেছেন না। তিনি বুঝে উঠতে পারতেছেন না, তিনি কি দেখেন ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন যে 1973 সালের 9 এপ্রিল বা কোন একটা ঘটনার উনি করে দিয়ে বলছেন, তারপর রাষ্ট্রপতি কোন ধরনের আদেশ জারি করতে পারে না, তিনি বলছেন এটা গতকালকে পার্লামেন্টে। এখন তিনি কত সালের 73 সালের 10 বা 9 এপ্রিল, আমি এক্সাক্ট ডেটটা ভুলে গেছি। তারপরের ঘটনাক্রম আমি আপনাকে বলি, সিপাহী বিপ্লব ঘটিত হইল 1977 সালের 21 তারিখ। কি হইল 21 তারিখ? হচ্ছে বিচারপতি আবু সায়েম, এটা ভাইরা আরো ভালো জানবেন, তিনি রাষ্ট্রপতি পদ থেকে কি করলেন? পদত্যাগ করলেন। রাষ্ট্রপতি হলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেখেন, আমি তার অ্যাক্টকে আমি কোশ্চেন করছি না, তার ইন্টেনশনকে কোশ্চেন করছি না। হি ডিড আ লট ফর বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। কিন্তু এই যে সায়েম সাহেব থেকে তিনি রাষ্ট্রপতি হলেন, কোন বেসিসে রাষ্ট্রপতি হলেন? আমি আপনাকে ক্রোনোলজিটা বলে দিই ছোট করে। তারপর 1 মে 1977, দেখেন রাষ্ট্রপতি হয়েছেন 21 এপ্রিল। তারপর তিনি গিয়ে গণভোট দিলেন। গণভোটের প্রশ্ন কি ছিল? গণভোটের প্রশ্ন ছিল আমরা যে পরিবর্তনগুলো আনতেছি, এটা কিন্তু রাষ্ট্রপতির প্রশ্ন না, আমরা যে পরিবর্তনগুলো আনতেছি এটার সাথে কি আপনারা এগ্রি করেন কি এগ্রি করেন না? মানুষ বলছে এগ্রি করি, বিকজ মানুষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পছন্দ করতেন, তার উপর আস্থা ছিল, তার ইন্টেনশনকে তারা এগ্রি করছেন। আরেকটা প্রসঙ্গ বলে দিই, তারপর দেখেন 77-এর পর কতদিন পর, 13 মাস পর, 13 মাস তিনি রাষ্ট্রপতি ছিলেন। 3 জুন 1978 তারপর তিনি রাষ্ট্রপতি নির্বাচন করলেন। এই যে 13 মাসের প্রক্রিয়া, এই 13 মাসের প্রক্রিয়াটাকে কি বলে জানেন? এই 13 মাসের প্রক্রিয়াটাকে অসাংবিধানিক বলে না, যেটা সালাউদ্দিন ভাই এখন বলতে চান। এটাকে বলে হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি একটা মানে কেস। এবং পরবর্তী সময় আমি আপনাকে বলে দিই, দেখেন তারপর আমরা দেখলাম 1979 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হলেন, তারপর তিনি পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচন। আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে বলি, এই পুরো ইন্টারিম টাইমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্যারালাল 2টা দায়িত্ব পালন করছেন। একটা, তিনি রাষ্ট্রের সেনাপ্রধান ছিলেন, এবং প্যারালাল তিনি রাষ্ট্রপতি ছিলেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি, সংবিধান কি এটা পারমিট করে? সংবিধান কি পারমিট করে আপনি রাষ্ট্রে বেতনভুক্ত কর্মচারী থাকবেন এবং প্যারালালে আপনি রাষ্ট্রপতি হবেন? সংবিধান তো পারমিট করে না। কোথায় সংবিধান পারমিট করছে? কিন্তু খেয়াল করে দেখেন, মানুষ কোন ধরনের মানে ডিসএগ্রিমেন্টে গেছে কেন জানে? কারণ ভাই বুঝতে হবে সবকিছু সংবিধানের বেড়াজালে চলে না ভাই। জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সংবিধানের বেড়াজালে পড়েন নাই, আটকান নাই। এখন তারপর তিনি কি করলেন খেয়াল করে দেখেন। এবং আরেকটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এই পুরো ইন্টারিম পিরিয়ড সিপাহী বিপ্লবের পর থেকে 1979 সালের নির্বাচন পর্যন্ত পুরোটা টাইম জুড়ে কি ছিল জানেন? মার্শাল ল ছিল। তারপর তিনি প্রথম অধিবেশনে বসে মার্শাল ল উইথড্র করলেন, এবং এতদিন ধরে যতগুলো আদেশ অধ্যাদেশ জারি করা হয়েছিল, এই যে নির্বাচন হলো এর ফাঁকে, এই নির্বাচনের আদেশ অধ্যাদেশ কই থেকে আসছে? উনি বললেন 73 সালের পর থেকে নাকি কোন ধরনের আদেশ অধ্যাদেশ সবকিছু বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সকল দরজা বন্ধ। ওমা, এই দরজাগুলো কই থেকে খুললো ভাই? কোন সংবিধানে দরজাগুলো খুলে দিল? আমি শেষ করে দিই। তাহলে প্যারালালি খেয়াল করে দেখেন, আমি কিন্তু বারবার বলেছি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
ইন্টেনশনকে আমরা শ্রদ্ধা করি, যার কারণে তো জনগণ বিস্ফোরণ নেই, জনগণ তাকে সাপোর্ট করছে, তারা সর্বোচ্চ মেজরিটি পাইছে। কিন্তু এই যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলো কোন সংবিধান দিয়ে আপনি প্রশ্ন করবেন? কাজে দেখেন ভাই, সংবিধান দেখেন না, আমরা ছোট মানুষ, আমরা সংবিধান একটু কমই জানি, কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু অ্যাক্সেস টু ইনফরমেশন আছে। আমরা যদি অ্যাক্সেস টু ইনফরমেশনে ঢুকি, আমরা কিন্তু অনেক সংবিধান আমরাও চর্চা করতে পারি, ছোট জায়গা থেকেও করতে পারি। হয়তো আমরা এক্সপেরিয়েন্স না, বাট আমরা কিন্তু ইলিটারেট না। আচ্ছা, পরিষ্কার।